ঠাকুরগাঁও জেলা। রানীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়ন পরিষদ। এই পরিষদের ৮ নম্বর ওয়ার্ড মেম্বার মোহাম্মদ মোস্তফা। এলাকার সাধারণ মানুষের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা এই জনপ্রতিনিধির। সংসারের আয় ইনকাম কিরকম? কে কামাইটা করে, এতে সংসার ভালো মতো চলে? বাজার ছেড়ে মাঠেও দৌড়ঝাঁপ করেন তিনি। টিআর কাবিখা প্রকল্পে রাস্তাঘাট থেকে শুরু করে বেশ কিছু উন্নয়নের দৃশ্য দেখাচ্ছেন তিনি। এসব উন্নয়ন কাজে শ্রম দিয়েছেন স্থানীয় খেটে খাওয়া মানুষ, কিন্তু বিনিময়ে যে টাকা পাবার কথা তা এখনো পাননি। সেসব খেটে খাওয়া মানুষের হয়ে কথা বললেন মোহাম্মদ মুস্তফা। তারা এখন পর্যন্ত বেতন পাচ্ছে না। কাজের শেষে যায় দেখা যাচ্ছে তারা বাজার ঘুরে এরকম কিছু হচ্ছে না, ঘুরে আমাদেরই কাছে আসতে হচ্ছে। দেখা গেছে এর কাছ থেকে ওর কাছ থেকে নিয়ে দিতে হচ্ছে। তো বেতনটা যেন তারা যেরকম আগে প্রতি সপ্তাহে বেতনটা পাচ্ছিল এভাবে পাইলো, যে এইভাবেই যেন পায়, এটাই আমরা চাচ্ছি আর কি। তাহলে অন্তত ওই দিনমজুরি লোকগুলার মানে একটা আরাম হবে যে 8 দিন করে হয়তো 8 দিনের কোথাও বাকি খেয়ে এই টাকাটা দিয়ে ঋণ পরিশোধ করবে। কিন্তু এই যে টোটাল এই টাকাটা পাচ্ছে না, আজকে 21-22 দিন হয়ে যাচ্ছে। এলাকাবাসীর সেবা করতে গিয়ে নিজের সংসারের দিকেও নজর দিতে পারেননি তিনি। জানতে চাই, জনপ্রতিনিধি হবার আগে তিনি কোন পেশায় ছিলেন? গার্মেন্টস করতাম। অনেক সময় আমি ঢাকাতে ওই যে ঢালাইয়ের কাজ আছে না, আপনার রডের কাজগুলো করতাম। ঠাকুরগাঁও ছেড়ে এবার আমরা পঞ্চগড়ে। দেশের সর্ব উত্তরের জেলা এই পঞ্চগড়। এই জেলাতেই চাকুরি করেন ঠাকুরগাঁওয়ের সেই মোস্তফার আপন চাচাতো ভাই মোহাম্মদ শাহজাহান আলী। পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলা। এটি বেসরকারি প্রতিষ্ঠান আশার কার্যালয়। এই প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান আলী, কিন্তু তিনি অফিসে নিয়মিত নন। সে চাকরি করতে পারতেছে না, সে টেনশন। তাকে খুঁজতে আমরা আবারও সেই পদমপুর গ্রামে। মোস্তফার বাড়ির পাশেই শাহজাহানের বাড়ি। আমরা হাজির হই শাহজাহানের বাড়িতে, কিন্তু বাড়িতেও তালা ঝুলছে। দেখা যাক এলাকাবাসী শাহজাহানের ব্যাপারে কোনো খোঁজ দিতে পারে কিনা। আপনাদের এখানে শাহজাহান কে? শাহজাহান আমার ভাই। আপনার ভাই? উনার বাসা কোনটা? বাসায় তো এটাই। তো উনি বাসায় থাকে না? বাসায় তো এই আপনার ওই তো মামলার জন্য এই থাকে না। থাকে না? না। কতদিন ধরে থাকে না বাসায়? 9 বছর তো হয়ে গেল। 9 বছর? উনি কি আসলে আসামি? না, আসলে আসামি না, বললাম তো। কাগজ কলমে শাহজাহান আলী একজন ফেরারি আসামি, যিনি 13 বছর ধরে পালিয়ে বেড়াচ্ছেন। কিন্তু প্রশ্ন হলো, একজন পলাতক আসামি কি করে বছরের পর বছর ধরে একটি নামকরা উন্নয়ন সংস্থায় কাজ করে যাচ্ছেন, যার পদপদবিও ভালো? তাহলে কি শাহজাহান আলী লুকোচুরি করে এই চাকুরি করে যাচ্ছেন? সরজমিন তদন্ত করে দেখা দরকার। শাহজাহান আলী আসলে কি আসামি নাকি ভুক্তভোগী? তাহলে শুরুতেই মামলাটি সম্পর্কে একটু খোঁজ খবর করা দরকার। তাহলে যাওয়া যাক ঠাকুরগাঁওয়ে। ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল থানা। এখানে জানতে হবে শাহজাহান কোন মামলার আসামি। থানায় মামলার কপি পাওয়া না গেলেও পাওয়া গেল একটি গ্রেফতারি পরোয়ানা। এর নামে একটা ওয়ারেন্ট আমাদের কাছে আছে। এই ওয়ারেন্টটা লাল কাল ওয়ারেন্ট এবং পুরাতন ওয়ারেন্ট। আদালতের আদেশ মতে এটা আমরা গ্রেফতারের চেষ্টা করছি। আসামিটা পলাতক আছে এবং চেষ্টা অব্যাহত আছে। তার সাথে কথা বলে আরো জানা গেল, ঘটনাস্থল ঢাকার কেরানীগঞ্জ। ডাকাতি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছিলেন শাহজাহান আলী।
এরপর জামিনে বেরিয়ে আর আদালতে হাজির হননি। ঠাকুরগাঁও থেকে এবার আমরা রাজধানী ঢাকায়। মামলার কপি পেতে হলে আমাদের যেতে হবে ঢাকার কেরানীগঞ্জ থানায়। কেরানীগঞ্জ মডেল থানায় টিম 360 ডিগ্রি। থানা থেকে পাওয়া গেল মামলার নথিপত্র। মামলার নথি বলছে 2009 সালে কেরানীগঞ্জের রোহিতপুরে ডাকাতির প্রস্তুতির সময় হাতে নাতে ধরা পড়ে 9 ডাকাত সদস্য, আর একজন ডাকাত সদস্য পালিয়ে যান। এদের এক একজনের বাড়ি এক এক জেলায়। আসামিরা হলেন মানিকগঞ্জের নজরুল ইসলাম, ঠাকুরগাঁওয়ের আনোয়ার হোসেন, সিরাজগঞ্জের মুস্তফা, মোহাম্মদ মুসলিম, গাজীপুরের ইসমাইল, পাবনার সাখওয়াত, ঠাকুরগাঁওয়ের শাহজাহান ওরফে মুস্তফা, ঢাকার কেরানীগঞ্জের মজিবর, শাহিন এবং আরিফ। আমরা মামলার 7 নম্বর আসামি শাহজাহান আলীকে খুঁজছিলাম। তার নাম শাহজাহান আলী হলেও মামলার এজাহার বলছে তার আরেকটি নাম মোস্তফা। কিন্তু মোস্তফা তো তার চাচাতো ভাইয়ের নাম, যিনি পদমপুর ইউনিয়ন পরিষদের 8 নম্বর ওয়ার্ড মেম্বার। আমরা শাহজাহান আলীর সাথে আবারও কথা বলতে চাই, জানতে চাই এত ভালো একটা উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানে কাজ করার পরেও কেন তিনি ডাকাতি করতেন। রাজধানী ঢাকা থেকে আমরা আবারও পঞ্চগড়ে যেতে চাই, সেই বেসরকারি সংস্থাটির কার্যালয়ে। যেহেতু তিনি এখানে চাকুরি করেন, সেই সূত্র ধরে আমরা তার অবস্থান জানার চেষ্টা করব। এখানকার এক কর্মকর্তার কাছ থেকে জানা গেল শাহজাহান বদলি হয়ে চলে গেছেন বালিয়াডাঙ্গি উপজেলায়। পঞ্চগড় থেকে আমরা আবারও ঠাকুরগাঁওয়ে যেতে চাই, বালিয়াডাঙ্গির সেই অফিসটিতে। বালিয়াডাঙ্গির এই কার্যালয়ে চাকুরি করেন মোহাম্মদ শাহজাহান আলী। তিনি অফিসে নেই, তবে পাওয়া গেল তার বর্তমান বাড়ির ঠিকানা। টিম 360 ডিগ্রি এবার হাজির ডাকাতি মামলার আসামি শাহজাহান আলীর বর্তমান ঠিকানায়। পাওয়া গেল ফেরারি আসামিকে, যাকে দীর্ঘ 13 বছর ধরে পুলিশ খুঁজছে। নামেরও অনেক গড়মিল আছে, তাছাড়া আমার ভোটার আইডির সাথে ওই ওয়ারেন্টের আইডি নামের সাথে আমার মিল নেই, পিতার নাম মিল নেই। তারপরেও দেখেন আমি অফিসে অবস্থান করি, তার ডকুমেন্ট তামিজউদ্দিন আর তমিজউদ্দিন, তামিজউদ্দিন আর তমিজউদ্দিন। মোহাম্মদ শাহজাহান আলী ওরফে মোস্তফা, মোহাম্মদ শাহজাহান আলী। ঠিকানা আমার বাড়ি, হ্যাঁ ঠিক আছে, গ্রাম পদমপুর, সবটাই ঠিকানা ঠিক আছে, কিন্তু পদমপুর সাং পদমপুর, কিন্তু উমরাডাঙ্গির মধ্যে পড়ছে। সাং দিছি তো, সাংটা পদমপুর ঠিক আছে, গ্রাম উমরাডাঙ্গি হবে। তিনি সবকিছুই অস্বীকার করছেন। একই সাথে তিনি বেশ কিছু তথ্য প্রমাণ বের করে দেখালেন। আমি জব করি, যে সময় ঘটনাটা ঘটছে সে সময় আমি অফিসে ছিলাম, কর্মরত অবস্থায় ছিলাম, তার ডকুমেন্টস আমার কাছে আছে। এই হাজিরা খাতার সত্যতা কতটুকু, আর এই খাতা কি প্রমাণ করে শাহজাহান আলী ডাকাতি মামলার আসামি নন? সবকিছু যাচাই বাছাই করে দেখতে হবে। আমাদের জানতে হবে শাহজাহান আলী যা বলছেন তা সত্য কিনা, কারণ তার কথা সত্য হলে আমাদের সামনে আরো একটি প্রশ্ন এসে যায়। শাহজাহান আলীর নাম কিভাবে এজাহারে উঠল, আর কি বলছে পুলিশের তদন্ত প্রতিবেদন। ফিরছি একটা বিরতির পর। আমরা এর আগেও দেখেছি একজনের হয়ে অন্যজন জেল খাটছেন, অথবা নামের মিল থাকায় পুলিশ ভুল করে আসল আসামিকে রেখে নকল আসামিকে জেল হাজতে পাঠিয়ে দিয়েছেন। কিন্তু এক্ষেত্রে শাহজাহান আলী নিজেও জানেন না তিনি কবে কিভাবে এই মামলার আসামি বনে গেলেন। তার দাবি ঘটনার সময় তিনি পঞ্চগড়ে অফিসের কাজে ব্যস্ত ছিলেন। কিন্তু আমরা মুখের কথায় বিশ্বাসী নই।
সরজমিন অনুসন্ধান করে দেখতে চাই। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার আশা কার্যালয়ে টিম 360 ডিগ্রি। এবার অফিস থেকে একটি চিঠি পাওয়া গেল। সংস্থার জেলা ম্যানেজার মোহাম্মদ শাহজালাল টুয়েল স্বাক্ষরিত এই চিঠি বলছে, শাহজাহান আলী 2008 সালের 12 জুলাই থেকে 2012 সালের 11 আগস্ট পর্যন্ত পঞ্চগড় জেলার আটোয়ারি অঞ্চলে লোন অফিসার হিসেবে কর্মরত ছিলেন। 2009 সালের 17 ডিসেম্বর অর্থাৎ মামলার দিন তিনি ব্রাঞ্চের 4টি দল থেকে কিস্তি আদায় করেন এবং পরদিন ব্রাঞ্চের অন্যান্য কর্মীদের সাথে ঋণ আদায়ের কাজে নিয়োজিত ছিলেন। এই চিঠির সত্যতা সম্পর্কে জানতে হবে। আমরা এবার আটোয়ারি উপজেলার আশার কার্যালয়ের সেই কর্মকর্তার সামনে উপস্থিত ছিল। থানা যে ফটোকপি চাইছিল যে ওই দিন হাজিরা আছে কি না, সেটাও তার কাছে ফটোকপি আছে। আপনি কি ওই সময় হচ্ছে এখানে ছিলেন? না, আমি এখানে ছিলাম না। সে আমার কাছে শাহজাহান চাকরি ছিল লক্ষ্মীরহাটে। আমি ওখান থেকে ট্রান্সফার হয়েছি, ও ওখান থেকে বালিয়াডাঙ্গি গেছে। আমি সব জিনিসটা জানি। এবার মামলার এজাহারের দিকে চোখ দেয়া যাক, দেখা যাক ঘটনার তারিখ এবং সময় কখন ছিল। মামলার নথি বলছে ঘটনার তারিখ 2009 সালের 17 ডিসেম্বর। ঘটনাস্থল ঢাকার কেরানীগঞ্জের রোহিতপুর। নথি আরও বলছে ঘটনার সময় হাতে নাতে ধরাও পড়েছিলেন শাহজাহান। পুলিশ তাকে জেল হাজতেও পাঠিয়েছিল। প্রশ্ন হলো, পুলিশ তাহলে কোন শাহজাহানকে জেলে পাঠিয়েছিল? এই তথ্য জানতে আমরা আবারও ঢাকার কেরানীগঞ্জ মডেল থানায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কোনো কথা বলতে চাইলেন না। তবে মামলার চার্জশিট বা অভিযোগপত্র পাওয়া গেল। এই অভিযোগপত্রের তথ্য বলছে পলাতক আসামি আরিফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। আর শাহিন নামে যে আসামি ছিলেন তার নাম ঠিকানা সঠিক না থাকায় তাকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়। নথির তথ্য আরও বলছে শাহজাহান ওরফে মোস্তফার নাম ঠিকানাও সঠিক পাওয়া যায়নি, যদিও অভিযোগপত্র থেকে তাকে অব্যাহতি দেয়া হয়নি। প্রশ্ন হলো, এই ক্ষেত্রে আইন কি বলে? বিষয়টি সম্পর্কে স্পষ্ট হতে আমরা এবার হাজির হই বেসরকারি আইন সহযোগিতা কেন্দ্র সেন্টার ফর লিগ্যাল এইড অ্যান্ড রিফর্মের সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহমুদ আল মামুনের সামনে। চার্জশিটের ভুলগুলো তার চোখেও ধরা পড়ল। কেরানীগঞ্জের থানার একটা মামলা, এখান থেকে যখন আপনার ঠাকুরগাঁয় যেহেতু ব্যক্তির বা অভিযুক্ত ব্যক্তির বাড়ি, তা সেখানকার থানার কাছে যখন তথ্য চাওয়া হচ্ছে, সেখান থেকে আমি যেটা দেখলাম ইএস রিপোর্টে, যে তারা বলছে যাচাই বাছাই করে ঠিকানা তারা সঠিক পান নাই। না পাওয়ার পরেও তাহলে কিভাবে তারা চার্জশিটটা দিল? এটা তো আরো পূর্ণাঙ্গ যাচাই বাছাই করে একদম নিশ্চিত হয়ে দেওয়া উচিত ছিল। মামলার তদন্ত কর্মকর্তা কেরানীগঞ্জ থানার তৎকালীন এসআই মোহাম্মদ মঈনুদ্দিন, তিনি এখন কোথায় কর্মরত সেটা জানতে হবে। তার বিপি নম্বর নিয়ে আমরা হাজির হই পুলিশ সদর দপ্তরে। জানা গেল তিনি এখন ময়মনসিংহের ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। ঢাকা থেকে ময়মনসিংহের দিকে টিম 360 ডিগ্রি। ত্রিশাল থানা, সেই মামলার তদন্ত কর্মকর্তা এখন এই থানার প্রধান কর্তা। দেখা হয়ে গেল তদন্ত কর্মকর্তা মঈনুদ্দিনের সাথে। প্রথমেই তার কাছে জানতে চাই তিনি মামলার তদন্ত করেন কিভাবে। যে ডাকাতের নাম হচ্ছে শুধু মোস্তফা, পিতার নাম হচ্ছে আপনার ইদ্রিস আলী, কিন্তু এখানে হচ্ছে ঠিকানা চলে গেছে মোস্তফা, পিতার নাম তামাজউদ্দিন। এটা এত বড় ভুল কি হয় কখনো? আপনি কিভাবে মনে করেন এটা ভুল হয়েছে? এটা শুদ্ধভাবেই ইনভেস্টিগেশন করে শুদ্ধভাবেই দেওয়া হয়েছে। বিষয়টা নিয়ে ইনভেস্টিগেশন করতে গিয়ে দেখেছি যে ওই লোকটা হচ্ছে থানায় গেছে, জেলখানায় গেছে। জেলখানায় যাওয়ার পর জেলখানায় একমাত্র তার ছবিটা ছিল। আমি জেলখানা থেকে ছবিটা বাইর করি,
ওই জেলখানার ছবি আর যে ব্যক্তির নামে মামলা এই দুটার মধ্যে মানে কোনো মিলেই নেই, আলাদা। এই বিষয়টা আসলে আমি এই মুহূর্তে বলতে পারতেছি না আপনাকে। শাহজাহান মোস্তফা, হ্যাঁ, মিতা তমিজউদ্দিন, পদমপুর, উভয়ের ঠিকানা যাচাইয়ের জন্য EIS পাঠাইলে রানীনগর থানার ASI নুরুল ইসলাম জানান যে আসামিদের নাম ঠিকানা সঠিক নেই। তাহলে চার্জশিটটা দিলেন কীভাবে, তাই না? চার্জশিটে ওদের নাম আসছে। কেস ডায়েরি না ক্লাসে দেওয়া গেল, কেস ডায়েরি না পড়লে ফরওয়ার্ডিং তো। আসামির নাম ঠিকানা সতর্কতার সাথে যাচাই বাছাই না করার গাফিলতি যদি হয়েই থাকে, তাহলে এর দায় কে নেবে? এর দায় কেউ নেক বা না নেক, বাস্তবতা হলো শাহজাহান আলী গত 13 বছর ধরে পলাতক আসামি হয়ে আছেন। কিন্তু প্রশ্ন হলো, শাহজাহান আলী যদি ঘটনার সময় কর্মস্থলে ব্যস্ত থেকেই থাকেন, তাহলে ডাকাতি করলো কে, আর পুলিশের হাতে ধরা পড়ল কোনজন? ফিরছি আরো একটা বিরতির পর। শাহজাহানের দাবি তিনি ডাকাতি করেননি, তার অফিসও সাক্ষ্য দিচ্ছে তিনি কর্মস্থলে ছিলেন। তাহলে প্রশ্ন হলো, তৃতীয় ব্যক্তিটিকে? আমরা বলেছি খুঁজে বের করব। এই অনুসন্ধান করতে গিয়ে আমরা মামলার নথিপত্রগুলো বারবার বিশ্লেষণ করতে থাকি। সেখান থেকে আমরা দুটি বিষয়কে চিহ্নিত করি। এক, যিনি গ্রেপ্তার হয়েছিলেন তিনি ছিলেন ঢাকা কেন্দ্রীয় কারাগারে। দুই, সে ব্যক্তি 3 মাস পর জামিনে বেরিয়ে আসেন। আমরা এবার সেই জামিনের কাগজ বিশ্লেষণ করে এগুতে চাই। জামিনের কাগজ বলছে শাহজাহান ওরফে মোস্তফা গ্রেপ্তার হন 2009 সালের 17 ডিসেম্বর, আর জামিন পান 2010 সালের 21 মার্চ, অর্থাৎ 3 মাস পর তিনি জেল থেকে বের হন। এই জামিনের জামিনদার হিসেবে স্বাক্ষর করেন শাহজাহানের স্ত্রী শরীফা। এবার আমরা মোবাইল টেলিফোনে জানতে চাই তার স্ত্রীর নাম কি। শরীফা মোস্তফার স্ত্রী। আপনার স্ত্রীর নাম কি? আমার স্ত্রীর নাম রেখা। তাহলে আপনার স্ত্রীর ভোটার আইডি কার্ডটা একটু তাহলে পাঠিয়ে দিন। আমাদের কথা মতো শাহজাহান ইমোতে তার স্ত্রীর জাতীয় পরিচয়পত্র পাঠিয়ে দেন। এতে দেখা যাচ্ছে শাহজাহানের স্ত্রীর নাম মিসেস রেখা জাহান। আমরা আবারও ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায়। টিম 360 ডিগ্রি হাজির সেই জনপ্রতিনিধি মোস্তফার বাড়িতে। পাওয়া গেল তার স্ত্রীকে। এবার সামনাসামনি জানা যাক তার নাম কি। চাচির নাম কি আপনার? আমার নাম হলো মোসাম্মদ শরীফা। তাহলে এই সেই শরীফা যিনি শাহজাহানের স্ত্রী হিসেবে জামিনদার হয়ে স্বাক্ষর দিয়েছিলেন। আমরা এবার সেই জনপ্রতিনিধি মোস্তফার মুখোমুখি হব। তবে তার আগে আমরা আবারও যেতে চাই রানীশংকৈল থানায়। জানতে চাই এই মোস্তফার নামে কোনো অপরাধ কিংবা মামলা সংক্রান্ত তথ্য আছে কিনা। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনে চলে এলো মোস্তফার সব অপরাধের চিত্র। মুস্তফা নামে একজন আছে, আসলে সে বর্তমান মেম্বার, হ্যাঁ, তার নামে CDMS পর্যালোচনা করে 5টা মামলা, পুরাতন 5টা মামলা আমরা দেখছি পেয়েছি। তার মানে মোস্তফা এলাকায় একজন চিহ্নিত অপরাধী, যিনি এখন লেহম্বা ইউনিয়ন পরিষদের একজন জনপ্রতিনিধি। আবার এই মোস্তফাই শাহজাহানের আপন চাচাতো ভাই। আমরা এখানেই অনুসন্ধান শেষ করতে চাই না। প্রশ্ন হচ্ছে, মোস্তফাকে সেদিন পুলিশের হাতে ধরা পড়েছিলেন? পুলিশকে নাম ঠিকানা দেওয়ার সময় কি ইচ্ছে করেই আপন চাচাতো ভাইয়ের নাম বলেছিলেন? আমরা আবারও ঠাকুরগাঁও থেকে ঢাকায় যেতে হবে কেরানীগঞ্জ মডেল থানায়। দেখা যাক সেদিনের কোনো গ্রেপ্তারের ছবি আছে কিনা। না, থানা থেকে সেদিনের কোনো ছবি পাওয়া গেল না। তবে থানা থেকে যেসব আসামিকে
জেলে পাঠানো হয়, সেখানে মামলার নম্বর অনুযায়ী প্রত্যেক আসামির নাম, ঠিকানা, ছবি সহ থাকে। আমরা এবার ঢাকা কেন্দ্রীয় কারাগারে যেতে চাই। দেখা যাক সেদিন শাহজাহানের ছবি কেমন ছিল। টিম 360 ডিগ্রি এবার ঢাকা কেন্দ্রীয় কারাগারে। সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষকে নথি দিলে তিনি আমাদের সেই কথিত শাহজাহানের ছবি পাঠালেন, যিনি ওই মামলায় 3 মাস জেল খেটেছেন। এই ছবি তো দেখছি সেই মোস্তফা। মোস্তফার মুখোমুখি হতে আমরা আবারও ঠাকুরগাঁওয়ে। কেরানীগঞ্জের সেই ডাকাতি মামলার আসামি মোস্তফার মুখোমুখি টিম 360 ডিগ্রি, যিনি নিজের নাম সেদিন সেখানে শাহজাহান বলে চালিয়ে দিয়েছিলেন। 354 যে মামলাটা বলতেছি, এই মামলায় নাম হচ্ছে আপনার, আপনি আরেকজনের নাম বলে নাম বলার না না, এ ধরনের কিছু নেই, এ ধরনের কিছু নেই। এই বিষয়টা নিয়ে এর পূর্বেও আসছিল, কিন্তু আসলে না। এই যে 8 নম্বর যে আসামি শাহজাহান মোস্তফা, হ্যাঁ, এটা কি? এটা আপনার ঠিকানা যে বলতেছি? না, এটা আমার ঠিকানা না তো। তাহলে আপনি 2009 সালে কোনো জেলে ছিলেন না? 2009 সালে জেলখানাতে আমি জেল থেকে বাইর করছি। এই ছবিটা কার? জেলখানা থেকে এই ছবিটা কার? জানেন তো এই ছবিটা কার? আমারই ছবি। এটা আমি জেলখানা থেকে বাইর করছি। আপনি জেলে ছিলেন 2009 সালে। তাহলে আপনি শাহজাহানটা তাহলে ফাঁসাইলেন কেন? না না ভাই, আমি ফাঁসাইনি। কিন্তু আপনি শাহজাহানের নাম বলছেন, এটা ঠিক না ভাই, আমি বলিনি। তাহলে শাহজাহান নাম এখানে আসবে কেন এই মামলা? এই মামলা আপনি তো জেল কাটছেন। আমি আপনাকে বলি ভাই, মানে আমি যতই জেল খাটি বুঝছেন, কিন্তু আমি আমার ভাইয়ের নাম বলবো? তার নামে ওয়ারেন্ট যাচ্ছে, এই মামলায় আপনি জেল খাটছেন, তাহলে কি এই নামটা আকাশ থেকে আসলো? না, এমন তো হতে পারে যে কেউ লাগাইতে পারে। আপনি ছাড়া ওখানে কেরানীগঞ্জে কেউ যায় নাই, ওই মামলা কেউ তো জেল খাটে না। কেরানীগঞ্জ থানায় তো আমি মামলা খাইনি। এইটা তো কেরানীগঞ্জ থানার মামলা ভাই, আপনি তো এই মামলায় জেল কাটছেন। আমি রেকর্ড থেকে বাইর করছি এটা। ভাই আমি আসলে এটা সঠিক বলতে পারবো না। কারাগারে ছবি না থাকলে প্রমাণই করা যেত না মোস্তফাই সেদিন ধরা পড়েছিলেন। জামিনে বেরিয়ে যাবার পর মোস্তফা শুধু নিশ্চিন্তে ঘুরেই বেড়াননি, জনপ্রতিনিধিও হয়েছেন। আর পুলিশের খাতায় 13 বছর ধরে ফেরারি আসামি হয়ে আছেন সেই শাহজাহান আলী। আসামি শনাক্তের ক্ষেত্রে আর কি করা যেতে পারে, এই প্রশ্ন নিয়ে আমরা আবারও হাজির সেই আইনজীবীর সামনে। হাজত এবং জেলখানার যে বায়োমেট্রিক সিস্টেম ব্যবস্থাটা না থাকার কারণে কিন্তু আসলে এই যে মূল অপরাধী, যেটা আমার দেখে মনে হলো তিনি এই সুযোগটা কাজে লাগিয়েছেন। আমরা উন্নত বিশ্বের ক্ষেত্রে একজন অপরাধী বা একজন অভিযুক্ত যখন গ্রেপ্তার হয়, আমরা দেখেছি ব্রিটেনেও যেটা আমরা দেখেছি যে গ্রেপ্তার হওয়ার পরেই তার কিন্তু একটা ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়, তার মুখের সোয়াব নেওয়া হয়, ইভেন তার চুল একটা স্যাম্পল হিসেবে রেখে দেওয়া হয়। এটাতে হয় কি, তার হচ্ছে একটা অপরাধীর তার ব্যক্তিগত তথ্য তার হচ্ছে যাচাই সংরক্ষণও করা যায় ভবিষ্যতের জন্য। সেটা হচ্ছে আপনার যদি সে কোনো অপরাধ পূর্বেও যদি কোনো অপরাধ করে থাকে সেটা একটা কিন্তু রেকর্ড থেকে যায়। তো বাংলাদেশে যেহেতু বায়োমেট্রিক সিস্টেম ব্যবস্থা নেই, তো এই সুযোগটাই আসলে এই যেটা দেখে আমার কাছে মনে হয়েছে এই সুযোগটাই তিনি কাজে লাগিয়েছেন আর কি, এখানকার যে মেইন অভিযুক্ত ব্যক্তি। বায়োমেট্রিক পদ্ধতিতে আসামি শনাক্ত অনেকটাই সহজ হয়ে যাবে, কিন্তু এখন পুলিশ যে পদ্ধতিতে আসামি শনাক্ত করে সেটাও নির্ভুল হবার কথা যদি না মামলার তদন্ত কর্মকর্তা তার কর্তব্যে অবহেলা না করেন। আসামির নাম ঠিকানা সঠিক নেই বলে স্থানীয় পুলিশ প্রতিবেদন পাঠালেও মামলার তদন্ত কর্মকর্তা মঈনুদ্দিন শাহজাহান আলীকে চার্জশিটে আসামি হিসেবে রেখে দেন, আর তাতেই তিনি গত 13 বছর ধরে ফেরারি আসামি বনে যান। এখন এর দায় কে নেবে? প্রিয় দর্শক, আপনাদের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য কিংবা অভিযোগ থাকলে আমাদেরকে জানাতে পারেন। আমাদেরকে জানাতে পর্দায় দেখানো মাধ্যমগুলোতে যোগাযোগ করুন। আজ তাহলে এ পর্যন্তই, তবে কথা কিন্তু একটাই, ভালো থাকবেন, ভালো রাখবেন।